নমস্কার, অতনু পালের ইউটিউব চ্যানেলে সকলকে আরেকবার স্বাগত জানাই। আজকে আমি যে রোগ বা কষ্টটা বা অসুখ নিয়ে যেটা আমি আজকে আলোচনা করতে চলেছি, অসুখটা হলো কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। জিনিসটা কি না, যদি কোনো ব্যক্তির প্রতিদিন একটা নিয়মিত মলত্যাগ যদি সে না করতে পারে, অর্থাৎ দুদিন বা তার বেশি সময় ধরে তার যদি মলত্যাগ না হয়ে থাকে এবং মল বা স্টুল যদি শক্ত, শুকনো এবং সেটা সহজে না নির্গত হতে পারে এবং পেনফুল হয়, তখন সেই পেশেন্টকে আমরা বলতে পারি সেটা কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের পেশেন্ট। এবার আমি আলোচনা করব যে সাধারণত কী কী কারণে আমাদের এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যটা হয়। এটা আগে আমরা দেখতাম বয়স্কদের ক্ষেত্রে হতো, এখন ছোট বড় মাঝারি বয়স সকল পেশেন্টদেরই আমরা কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনটা দেখতে পাচ্ছি। প্রথম কারণ সেটা হলো বংশগত, অর্থাৎ যদি আগের জেনারেশানে কারোর এই কনস্টিপেশনের সমস্যা থেকে থাকে, তাহলে তার পরবর্তী জেনারেশানে এটা দেখতে পাওয়া যায়। এছাড়া কারণগুলো একটা একটা করে আমি বলছি। তৈলাক্ত এবং ফাস্টফুড খাবার খাওয়া, এটা আমাদের বন্ধ করতে হবে। জল কম খাওয়া, খাদ্যের মধ্যে যে আমরা খাদ্যগুলো খাচ্ছি তার মধ্যে উপযুক্ত পরিমাণে ফাইবার না থাকা, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম বা ঘুম না হওয়া, পরিশ্রম না করা, স্থূলতা বা ওবেসিটি, কোনো রকম রোগের দীর্ঘদিন যাবৎ ওষুধ সেবন করা, হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন এর কম ক্ষরণ, ডায়াবেটিস, কোলিওরেক্টাল ক্যান্সার, ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস, পার্কিনসন্স ডিজিজ, স্ট্রোক, প্রেগনেন্সি এবং ওল্ড এজ, এই সমস্ত কারণেই আমরা দেখতে পাই যে বৃহদন্ত্র এবং ক্ষুদ্রান্ত্রের মধ্যে যে পেরিস্টলসিস বলে একটা প্রক্রিয়া আছে, যেটার মাধ্যমে খাদ্য এবং মল আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, সেটাতে কোনো রকম সমস্যা হলে আমরা এই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনটা দেখতে পাই হয়। এ থেকে আমরা বেরিয়ে আসবো কী করে? প্রথম এবং সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তার খাবারের মধ্যে ফাইবার অ্যাড করতে হবে, অর্থাৎ ফাইবারযুক্ত খাবার তাকে খেতে হবে। আর কি না, প্লেন্টি অফ ওয়াটার ইনটেক, তাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। বিশেষ করে শীতকালে জল কম পান করার জন্য এই রোগটা আমরা জেনারেলি দেখতে পাই। আর তার খাবারের মধ্যে গ্রিন ভেজিটেবলস, শাকসবজি, শাক পাতা, এইসব তাকে অ্যাড করতে হবে, যাতে তার খাদ্যের মধ্যে ফাইবারের যে ডেফিসিয়েন্সি আছে সেই ফাইবারের ডেফিসিয়েন্সিটা মিটে যায়, মিটে গিয়ে তার বাউলটা একটু নরম গোছের হয়। রোজের একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। টাইট স্লিপ অর্থাৎ গাঢ় ঘুম যাতে হয় সেটা দেখতে হবে। অ্যাভয়েড ফ্রাইড ফুড, মানে যেগুলো ভাজাভুজি খাবার আছে সেই সব খাবার বা খাবারগুলো তাকে কমাতে হবে। কারেকশান অফ মেডিকেল প্রবলেমস, যে মেডিকেল যার প্রবলেম যেগুলো আছে, অসুখ বিসুখ যেগুলো আছে, সেগুলো থেকে তাকে বেরিয়ে আসতে হবে বা সেগুলো সারাতে হবে। যদি এই সমস্ত সমস্যা থেকে এইভাবে যদি না বেরিয়ে আসা যায়, সেক্ষেত্রে আমাদের করতে হবে সেটা হচ্ছে স্টুল আরইএমই একটা পরীক্ষা করতে হবে। তাতে মাইক্রোস্কোপিক এক্সামিনেশানে যদি দেখা যায় কিছু সমস্যা আছে, তাহলে সেটা দূর করতে হবে। আর না হলে তার কোলেনোস্কপি করতে হবে, অর্থাৎ তার কোলনে কোনো রকম পারফোরেশান বা কোনো রকম রাস্তায় মল যাওয়া আসার কোনো রাস্তার অসুবিধা আছে কি না সেটা দেখতে হবে এবং সেই মতো উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি অনেক দিন দেখি আমরা যে এই কনস্টিপেশনটা কারেকশান হচ্ছে না, কোষ্ঠকাঠিন্য, সেক্ষেত্রে আবার পেশেন্টের নানা রকম মলদ্বারে বা রেকটামের জায়গাতে
নানা রকম অন্যান্য সমস্যা আস্তে আস্তে দেখা দেয়। যেমন একটা রোগ হচ্ছে, যদি রেকটামের ভেতরে খুব চাপ দিয়ে পায়খানা করতে হয়, তাহলে রেকটামের ইনার ওয়াল বা ভিতরের পাঁচিলে কি দেখা যায় না, রক্তচালক যেগুলো আছে সেগুলো ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে কিছুটা ফুলে যায়, ব্যথা হয়, এবং সেখান দিয়ে যখন মল পাস করে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয়, এবং তার মধ্য দিয়ে মাঝে মধ্যে ব্লিডিংও হতে পারে। এই রোগটাকে আমরা বলে থাকি হেমারয়েডস। সেক্ষেত্রেও কি করতে হবে না, প্রথমে আমাদের পায়খানাটাকে তরল এবং নরম করতে হবে, না হলে এই রোগ থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। কারণ বারংবার যখন সেইখান দিয়ে শক্ত কঠিন পায়খানা যখন যাওয়া আসা করবে, তখন সেটাতে এই ইনফেকশানটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আর একটা কি না, যদি অ্যানাসের ভেতরের কোনো স্তর, অর্থাৎ পায়খানার দ্বারের ভেতরের কোনো স্তর যদি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে ইনফেকশান হয়ে যেতে পারে, এবং সেটাকে আমরা অ্যানাল ফিসার বলে থাকি। এটাও খুব জ্বালা যন্ত্রণা এবং পেনফুল বাউল হয়, এবং পায়খানা করতে পেশেন্টের খুবই অসুবিধা হয়, এবং সঙ্গে সঙ্গে পায়খানা শৌচকার্য করার সময় কিছু একটা হাতের মধ্যে লেগে যায়, এরকম ব্যাপারও দেখতে পাওয়া যায়। অর্থাৎ এটা কিছুই নয়, এটা হচ্ছে অ্যানাসের একটা কোনো পর্দা বা ছিঁড়ে যাওয়া অংশ, সেই অংশটা পায়খানার দ্বার দিয়ে বা অ্যানাল অ্যাপারচার যেটা আছে সেই অ্যাপারচার দিয়ে বাইরে বেরিয়ে আসে। সেক্ষেত্রে এটাকে সার্জারি করা ছাড়া কোনো উপায় থাকে না। আর কি না, যদি মল রেকটামে বা অ্যানাল ক্যানাল যেটা আছে সেখানে যদি দীর্ঘক্ষণ জমা হয় না বেরিয়ে আসার কারণে বা কনস্টিপেশনের কারণে, সেক্ষেত্রে আমরা সেখানে ফেকাল ইনফেকশানও তৈরি হতে পারে। ঠিক আছে, সে অর্থাৎ পেট ফুলে যেতে পারে, এবং পায়খানা ক্লিয়ার না হওয়ার জন্য তার বিভিন্ন অস্বস্তি এবং তার বিভিন্ন রকম অসুবিধা অস্বস্তি এইসব তৈরি হতে পারে। সেক্ষেত্রে আমাদের একটাই উপায়, সেটা হচ্ছে তাদেরকে যে পায়খানা করার একটা পিল পাওয়া যায়, ডালকুলাস পিল বলে যেটাকে, সেই পিল দিয়ে কোনো রকমে তাকে বাউলটা তার ক্লিয়ার করতে হবে। আদারওয়াইজ ওই পায়খানার জন্য তার আস্তে আস্তে ওই রেকটাম, আস্তে আস্তে তার লার্জ ইন্টেস্টাইন বা এই সব জায়গাগুলোতে তার একটা ইনফেকশান হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে, সবার প্রথমে আমাদের বুঝতে হবে পায়খানা হচ্ছে আমাদের একটা বর্জ্য পদার্থ, যার মধ্যে প্রচুর ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস এবং পরজীবী লেগে থাকে। তারা আমাদের উপকারও করে, আবার যদি কোনো কারণে আমাদের এই ভিতরের যে ডাইজেস্টিভ টিউবের যে ইনার লাইনিং আছে, এই ইনার লাইনিংয়ে যদি কোনো রকম সুযোগ পায় বা সেখানে যদি কাটা ছেঁড়া থাকে, তার মধ্য দিয়ে সেই ইনফেকশানটাও তৈরি করে নিতে পারবে। অর্থাৎ প্রথম কথা, আমাদের বাউল ক্লিয়ার ডেলি হতেই হবে, করতে হবে। যদি না করা যায়, সেক্ষেত্রে এই সব রোগগুলো হয়ে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অতনুপালের যে ইউটিউব চ্যানেল আছে ফিট অ্যান্ড ফাইন, সেটা সাবস্ক্রাইব করবেন, এবং প্রত্যেক দিনের জন্য প্রত্যেক দিনের মতো আপনারা এই রকম কঠিন কঠিন রোগের ভিডিও দেখতে থাকুন। সঙ্গে থাকুন, পাশে থাকুন। নমস্কার।